গুড ইভিনিং এভরিওয়ান। আই হোপ আমাকে শুনতে পাচ্ছেন যারা কানেক্টেড আছেন। গুড ইভিনিং। আমি প্রশান্ত রায় বলছি রোসেটা টেকনোলজিস থেকে। আমি ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মাইক্রোসফট প্রজেক্ট এবং প্রাইমারি P6 যে ট্রেনিং প্রোগ্রাম আমাদের ওরিয়েন্টেশন সেশনে যুক্ত হওয়ার জন্য। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে কানেক্ট হওয়ার জন্য। তো আমাদের ফুল টেকনিক্যাল পার্ট মাইক্রোসফট প্রজেক্টের যে টেকনিক্যাল অ্যাসপেক্টটা এটা কভার করবেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইসাহাক হোসেন ভাই। উনি অলরেডি আমাদের সাথে কানেক্টেড আছেন। তো আমরা সেশনটা এখনই স্টার্ট করতে যাচ্ছি। আমি ইসাহাক ভাইকে রিকোয়েস্ট করব সেশনটা স্টার্ট করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আহ, ধন্যবাদ সবাইকে আজকের সেশনে যোগদান করার জন্য। প্রথমে হচ্ছে আমি আজকে মডিউল সম্পর্কে আলোচনা করব। সফটওয়্যার ইউজের মাধ্যমে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়গুলো ম্যানেজ করতে পারি সে বিষয়গুলোকে হচ্ছে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এবং আমাদের হচ্ছে ক্লাস কন্টেন্ট সম্পর্কে আলোচনা করব যে আমাদের টোটাল ট্রেনিং সেশনটাতে কোন কোন বিষয়গুলোর উপরে হচ্ছে আমরা গুরুত্ব আরোপ করব, এবং হচ্ছে আমরা কোন কোন এক্সক্লুসিভলি কোন চ্যাপ্টার গুলোকে কভার করব আমাদের এই ট্রেনিং সেশনে। লেটস স্টার্ট আওয়ার ওরিয়েন্টেশন ক্লাস ফর টুডে। আমি সৈয়দ ইসাক হোসেন এবং আপনাদের এই প্রজেক্ট প্ল্যানিং এন্ড শিডিউলিং ইউজিং P6 এন্ড এমএসপি সফটওয়্যার এই কোর্স এবং ট্রেনিং সেশনের সাথে আমি যুক্ত থাকব। আর শুরুতে আমার সম্পর্কে দুই চারটি কথা শেয়ার করতে চাচ্ছি। আমি ব্যাচেলর অফ সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি কুয়েট থেকে। অতঃপর হচ্ছে আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলাম। তার পরবর্তীতে হচ্ছে আমি মাস্টার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আমি কমপ্লিট করেছি সাউথ কোরিয়াতে। তার পরবর্তীতে হচ্ছে আমি দেশে ফেরত এসে আমি কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রজেক্ট প্ল্যানার হিসেবে কর্মরত ছিলাম, এবং বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রজেক্ট প্ল্যানিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি। এছাড়াও আমার বেশ কিছু সার্টিফিকেশন রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। আমি একজন সার্টিফাইড লিনিয়ার শিডিউলিং প্রফেশনাল। এবং হচ্ছে আমার লিনিয়ার শিডিউলিং প্রফেশনালের একটি উল্লেখযোগ্য সফটওয়্যার টিলোস, এই সফটওয়্যারটির আমি একজন এক্সপার্ট ইউজার এবং আমি হচ্ছে সার্টিফাইড ইউজার। আর যে সফটওয়্যারটি মূলত হচ্ছে আবিষ্কার হয়েছে ট্রিম্বল অফিস থেকে। আপনারা যারা জানেন টোটাল স্টেশন মেশিনের নাম হয়তো জানেন। সেম কোম্পানি থেকেই মূলত এই সফটওয়্যারটা জেনারেট করা হয়েছে। এছাড়া হচ্ছে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপর হচ্ছে PMI থেকে PMP সার্টিফাইড, এবং PMP ট্রেনিং সেশনটা আমি রোজেটা থেকে কমপ্লিট করেছিলাম, আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখলাম। এছাড়া আমি লাস্ট 12 ইয়ার্স আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিং এর একজন কি পার্সন হিসেবে কাজ করে করে যাচ্ছি। নেক্সট স্লাইডও আমার নিজের সম্পর্কে বেশ কয়েকটি কথা আমি উল্লেখ করেছি, যেটা আমার একাডেমিক কিছু অ্যাচিভমেন্ট আমি এখানে উল্লেখ করেছি। আমি আমার বেস্ট একাডেমিক রিসার্চ অ্যাওয়ার্ড ছিল 2016-17 একাডেমিক ইয়ারে, সেটা হচ্ছে কুমো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সাউথ কোরিয়াতে। এছাড়াও আমার বেস্ট পেপার অ্যাওয়ার্ড ছিল মালয়েশিয়াতে একটি কনফারেন্সের, এটাও 2016 সালে। এছাড়া আমার বেশ কিছু স্কলারশিপের বিবরণ আমি দিয়েছি। নেক্সট হচ্ছে ব্যক্তিগতভাবে আমি কোন কোন সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং আমি নিজেকে এক্সপার্ট হিসাবে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে এবং প্রফেশনালি ব্যবহার করেছি এ যাবৎ। প্রাইমাভেরা P6, যেটা এখনো পর্যন্ত আমি ব্যবহার করছি। টেলোস, এটাও আমি এখনো ব্যবহার করছি। মাইক্রোসফট প্রজেক্ট, যে সফটওয়্যারটি এখনো আমার প্রফেশনাল আমি ব্যবহার করে আছি। মাইক্রোসফট পাওয়ার BI,
মাইক্রোসফট পাওয়ার বিআই সফটওয়্যারটি হচ্ছে মূলত রিপোর্টিং এর কাজে ব্যবহার হয়, আপনারা যারা জানেন বা যারা ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে থাকেন তারা এই সফটওয়্যারটা খুবই পছন্দ করে থাকেন, কারণ এর ভিজুয়ালাইজেশনের জন্য। সো যে কোনো একটা রেজাল্টকে আপনার হচ্ছে নিজের ইচ্ছা মতো একটা ভিজুয়াল পয়েন্টে নেয়ার জন্য মাইক্রোসফট পাওয়ার বিআই একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেটা আমি ব্যবহার করে থাকি রিপোর্ট জেনারেটের জন্য। এছাড়াও অটোডেস্ক, অটোক্যাড, দ্যাট আর আদার্স এরিয়া আদার দ্যান প্রজেক্ট ম্যানেজমেন্ট, ম্যাটল্যাব এবং সিগমা প্লট। এই সফটওয়্যার ম্যাটল্যাব সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন। দিস ইজ প্রোগ্রামিং সফটওয়্যার, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সফটওয়্যার, যেটা হচ্ছে আমার থিসিসের কাজে আমি ব্যবহার করেছিলাম। এছাড়াও আমরা জানি যে এই মুহূর্তে হচ্ছে আমি রিবেট আর্কিটেক্টের কিছু কাজের জন্য ম্যাটল্যাব ব্যবহার করছি। নেক্সট হচ্ছে আমাদের প্রেজেন্টেশন রিলেটেড টু আওয়ার কোর্স কন্টেন্ট, যে আমাদের এই থ্রু আউট দ্য সেশন আমরা যে কোর্সটাকে ফলো করব সেই কোর্স কন্টেন্টটা এখানে হচ্ছে আমরা সিলেক্ট করেছি। তো কোর্স কন্টেন্ট হিসেবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে আমাদের আউটলাইনে যেটা ছিল মাইক্রোসফট প্রজেক্টে হচ্ছে আমরা কোন কোন বিষয়গুলো কভার করে থাকবো আমাদের এই সেশনে। প্রথমত হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাক্টরি একটা সেশন হবে, যেটা আজকে আমরা চেষ্টা করব কভার করে ফেলতে। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি আলোচনা করব যে কি ম্যানেজমেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব, এবং এই কনসেপ্ট গুলা মাইক্রোসফট প্রজেক্টে কিভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে কিছু আলোচনা করব। দেন হচ্ছে আমরা দেখব যে হাউ টু নেভিগেট মাইক্রোসফট প্রজেক্ট ইন্টারফেস। মাইক্রোসফট প্রজেক্টের যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলোর নাম জানার চেষ্টা করব। প্লাস হচ্ছে কিভাবে আমাদের একটা রিবন কাস্টমাইজ করতে হয়, এবং এই কাস্টমাইজ রিবনের ফাংশন কি এবং কুইক অ্যাক্সেস টুলবার এই সম্পর্কে জানবো। আমাদের সেকেন্ড মডিউল থেকে আমরা দেখবো যে কিভাবে একটা প্রজেক্ট বা প্ল্যান কিভাবে হচ্ছে ক্রিয়েট করতে হয়। নেক্সট হচ্ছে কন্ট্রোলিং এর প্রজেক্ট, আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করব সেই প্রজেক্টটা কিভাবে ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে, এই বিষয়ে হচ্ছে আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করব, এবং থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের এগেনস্টেই আমরা হচ্ছে প্রজেক্টটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা হচ্ছে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের প্রজেক্ট আমরা আমাদের অরিজিনাল প্ল্যান থেকে ডেভিয়েট হয়ে যায়, অথবা কোনো হঠাৎ একটা রিস্ক চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রজেক্টটাকে একটা ট্র্যাকে নিয়ে আসতে পারি, আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তীতে হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং রিসোর্সটা কিভাবে একটা অ্যাক্টিভিটিতে অ্যাসাইন করতে হয় এবং এর ওভার অ্যালোকেশন কিভাবে আছে সেই বিষয়গুলো হচ্ছে নিয়ে আলোচনা করব। দেন 6 নম্বর মডিউলে এসে আমরা হচ্ছে প্রজেক্ট অ্যানালাইসিস প্লাস হচ্ছে রিপোর্টিং কিভাবে করতে হয় আমরা সেই বিষয়গুলো দেখব। এখানে হচ্ছে আমরা টোটাল 6টা মডিউল আমরা এখানে রেখেছি, বাট মোস্টলি আমরা চেষ্টা করব আমাদের 5টা ক্লাসের ভিতরে শেষ করার জন্য। তারপরেও যদি আমরা 5 ক্লাসের ভিতরে cover করতে পারি, সেক্ষেত্রে হয়তো বা আমরা এডিশনাল 1টা বা 2টা ক্লাস আমরা এডিশনালি আমরা অবশ্যই ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমাদের শিক্ষার প্রোগ্রেসের উপর ভিত্তি করে সেই বিষয়টা নির্ধারণ করা হবে। নেক্সট হচ্ছে আমাদের প্রাইমাভেরা P6 প্রফেশনাল। প্রাইমাভেরা P6 এর হচ্ছে আমরা প্রফেশনাল ভার্সনটাতে আমরা হচ্ছে কাজ শিখবো। এছাড়াও হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা সফটওয়্যারের কিছু অংশ, হাইবার এটা হচ্ছে আমাদের প্রথম যে মডিউল থাকবে, এই মডিউলে হচ্ছে আমরা বেসিক অবজেক্টিভস, তার রিলেশনশিপ এবং রুলস গুলা কিভাবে আইডেন্টিফাই করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মার্কেটিং প্ল্যান সম্পর্কে আলোচনা করব। দোজ অল আর থিওরিটিক্যাল বেস নলেজ, এবং এই থিওরিটিক্যাল নলেজ গুলো আমরা যখন গ্যাদার করে ফেলবো, আমরা পরবর্তীতে হচ্ছে আমরা সফটওয়্যার রিলেটেড
সম্পর্কে হচ্ছে আলোচনা করব। ডাটা স্ট্রাকচার ক্রিয়েট প্রাইমারি P6 এ, এবং এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কিভাবে ডিফাইন করা হয়, এবং এর হিয়ারার্কিক্যাল স্ট্রাকচার গুলা কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক ব্রেকডাউন অথবা অর্গানাইজেশনাল ব্রেকডাউন স্ট্রাকচার, ওবিএস, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা হচ্ছে মডিউল 3 দেখবো যে স্ট্রাকচারিং দ্য প্রজেক্ট, আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা কেমন হবে, বা প্রোগ্রামটা হচ্ছে আমাদের কিভাবে অর্গানাইজ করতে হবে। একটা প্রোগ্রাম যখন হচ্ছে আমরা হাতে নিব, সেই প্রোগ্রামটা, সরি, একটা প্রজেক্ট যখন আমরা হাতে নিব, সেই প্রজেক্টটা আমরা যখন প্রাইমারি P6 এ অর্গানাইজ করব, দ্যাট উইল বি কল্ড অ্যাজ এ প্রোগ্রাম। সেই প্রোগ্রামটার স্ট্রাকচার কি হবে এবং সেই স্ট্রাকচারটা কিভাবে সেট আপ করতে হবে ওবিএস এবং ডাব্লিউবিএস এ, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব মডিউল 3 তে। এবং তারপরে মডিউল 4 এ আমরা আলোচনা করব হচ্ছে আমরা এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার। একটা এন্টারপ্রাইজ প্রজেক্টের কিভাবে আমরা স্ট্রাকচার গুলা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এবং এখানে বেশ কিছু কনফিগারিং ইস্যু আছে যে আমরা কোন প্রজেক্টটাকে হচ্ছে প্রায়োরিটি দিব, কোন প্রজেক্টের প্রায়োরিটি কম থাকবে। আর দেয়ার আর সাম ম্যাট্রিক্স লাইক 100 to 1000 or 500, এরকম কিছু ম্যাট্রিক্স পয়েন্ট আছে। সেই ম্যাট্রিক্স পয়েন্ট গুলা দিয়ে আমরা কিভাবে হচ্ছে আমাদের প্রজেক্টটা ডিফাইন করতে পারি, এবং অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্স পয়েন্ট গুলা যখন হচ্ছে আমরা অ্যাসাইন করব, তখন প্রজেক্ট বা প্রোগ্রাম কোন রিসোর্সটাকে প্রিয়োরিটি দিবে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব মডিউল 4 এ। মডিউল 5 হচ্ছে ইমপ্লিমেন্টিং দ্য শিডিউল। আমরা যে উপরে যে ডাটা স্ট্রাকচার গুলো আমরা তৈরি করব, তার উপর ভিত্তি করে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে আমরা ক্রিয়েট করব। আমরা অ্যাক্টিভিটি ডিফাইন করে নিব, অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডিফাইন করব, এবং অ্যাক্টিভিটি ভিউ গুলো আমরা দেখব। বিভিন্ন লেআউটে আমরা অ্যাক্টিভিটি গুলা দেখবো, দেন অ্যাক্টিভিটি টেবিল সম্পর্কে জানবো। দেন ফাইনালি রিসোর্স গুলো হচ্ছে আমরা অ্যাসাইন করা শিখবো, কিভাবে রিসোর্স অ্যাসাইন করতে হয়, রিসোর্স গুলো ডিস্ট্রিবিউশন করতে হয়, এই বিষয়গুলো না আমরা দেখবো। প্লাস হচ্ছে আমরা রিলেশনশিপ কিভাবে এস্টাবলিশ করতে হয় সেটা শিখবো। ম্যানেজিং দ্য শিডিউল। সো আমাদের যখন আগের পার্ট গুলো শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ইস্যু গুলা স্টার্ট হবে। সো মডিউল 6 এ হচ্ছে আমরা থিওরিটিক্যাল কিছু এক্সপ্লানেশন শিখবো, প্লাস হচ্ছে আমরা দেখবো যে একটা প্রজেক্টকে কিভাবে ম্যানেজ করা যায় এবং তার ইমপ্লিমেন্টেশন কিভাবে আমরা করে থাকি। দেন নাম্বার 6 এ হচ্ছে আমাদের কিছু প্রিন্টিং, কিভাবে একটা প্রজেক্ট প্রিন্ট আউট করতে হয়, কিভাবে সেটা আহ, আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে শেয়ার করতে পারি, সেই বিষয়গুলো আমরা শিখবো। এবং মডিউল 9 এসে হচ্ছে আমরা রিপোর্টিং করা শিখবো, যে কিভাবে একটা স্কার জেনারেট করতে হয়, কিভাবে একটা নির্দিষ্ট রিসোর্সের হিস্টোগ্রাম ক্রিয়েট করতে হয়, কিভাবে সেই রিসোর্সের হিস্টোগ্রাম থেকে আমরা রিসোর্স লেভেলিং করতে পারি, সেগুলো হচ্ছে আমরা মডিউল 9 এসে শিখবো। এন্ড মডিউল 10, এটা একটা অ্যাডভান্স লেভেল। আমরা এই অ্যাডভান্স লেভেলের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আহ, উপরে যে কাজগুলো আমরা করে ফেললাম ম্যানুয়ালি, ঠিক সেই কাজটা যদি আমরা এক্সেলে করি, তাহলে এক্সেল থেকে আমরা কিভাবে সেই ডাটাগুলা আমাদের প্রাইমারি P6 এ আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব মডিউল 10 এ। তো এটাই মূলত হচ্ছে আমাদের টোটাল কোর্স কন্টেন্ট। এবং যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আমরা ট্রিট করতে চাচ্ছি, আমরা একটু পরবর্তী ধাপে আমরা যেতে চাচ্ছি। আমরা মাইক্রোসফট প্রজেক্টের প্রাইমারি আমরা বলেছিলাম যে মডিউল 1, এবং মডিউল 1-এ আমাদের থাকবে প্রাইমারি যে কন্টেন্ট গুলা থাকবে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ দ্য ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট প্রজেক্ট, and key project management concept that apply to Microsoft project, how to navigate the Microsoft project interface, and how to customize the ribbon and quick access. তো আজকে মূলত হচ্ছে আমরা এই 4টা বিষয় নিয়েই আলোচনা করব। আপনাদের হচ্ছে আমাদের বেশ কিছু কোয়েরি আমরা দেখতে পাচ্ছি, যে আমরা মাইক্রোসফট প্রজেক্ট সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব। আমি এই বিষয়ে হচ্ছে আমি বলতে চাই যে আমাদের
অর্গানাইজেশন থেকে আপনাদেরকে এই সাপোর্টটা প্রোভাইড করা হবে। মিস্টার প্রশান্ত উইল শেয়ার সাম ডকুমেন্ট হাউ টু ইনস্টল দ্য সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা তারপরেও যদি যে তাদের কারো যদি সমস্যা হয়, সেক্ষেত্রে 1 to 1 আপনার তার সাথে ডিসকাস করতে পারেন, হি উইল হেল্প ইউ যে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হবে। আমি ধরে নিচ্ছি যে আজকে আমাদের যে কাজটা হবে, আমরা এখানে সফটওয়্যারের ইউজ খুবই আহ, কম করব, শুধুমাত্র কিছু ইন্টারফেস দেখব। সুতরাং আজকে যদি কারোর সফটওয়্যার নাও থাকে কম্পিউটারে, ইট উইল নট বি এ প্রবলেম। এবং সফটওয়্যারটা হচ্ছে রোজেটা থেকেই হচ্ছে প্রোভাইড করা হবে। আমরা মাইক্রোসফট প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য হচ্ছে 2016 ভার্সনটা ইউজ করব, এবং সফটওয়্যার উইল বি শেয়ার বাই মিস্টার প্রশান্ত রায়। ওকে, আমি পরের কনসেপ্ট স্লাইডে চলে আসছি। হোয়াট ইজ দ্য প্রজেক্ট? তো এখানে হচ্ছে আমরা মোরাললেস আমরা সবাই জানি যে প্রজেক্ট বলতে কি বোঝায়। সো প্রজেক্টের আসলে বেসিক্যালি তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। তিনটা বৈশিষ্ট্যের ভিতরে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা নির্দিষ্ট কাজটার হচ্ছে নির্দিষ্ট স্টার্ট ডেট থাকতে হবে, এবং তার হচ্ছে ফিনিশ ডেট থাকতে হবে, এবং এই কাজ করার পরে একটা ইউনিক প্রোডাক্টের ক্রিয়েট হবে। যদি এই তিনটা বৈশিষ্ট্য কোনো কাজের ভিতরে থাকে, তাহলে সেই কাজটাকে আমরা বলতে পারি প্রজেক্ট। সো বইয়ের ভাষাতে যদি ডেফিনেশন যদি বলতে চাই, এ প্রজেক্ট ইজ এ টেম্পোরারি endeavor designed to produce a unique product, service or result with a defined beginning and end, usually the time constraint and open constraint by funding or deliverables undertaken to meet unique goals and objectives, typically to bring about financial change to added value. সো এখানে হচ্ছে এটা বইয়ের ভাষা, বেশ ঘুরাইতে চাইবো না, কিন্তু আমি সহজ ভাষাতে আপনাদের বললাম যে একটা প্রজেক্টে তিনটা বৈশিষ্ট্য থাকবে, যদি এই তিনটা বৈশিষ্ট্য ম্যাচ করে তাকে আমরা বলতে পারি সেটা একটা প্রজেক্ট। তার একটা নির্দিষ্ট স্টার্ট থাকবে, এবং কাজটা নির্দিষ্ট শেষ থাকবে, এবং এই কাজের ফলে একটা ইউনিক প্রোডাক্ট বা সার্ভিসের ক্রিয়েট হবে। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের হচ্ছে কতগুলা এরিয়া আছে, যার ভিতরে এখানে আমি 10টা উল্লেখ করেছি। নাম্বার 1, প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, project scope management, project time management, cost management, quality management, human resource management, communication management, risk management, procurement management, and project stakeholder management. তো এই ম্যানেজমেন্ট গুলার ভিতর থেকে হচ্ছে আমাদের এই ট্রেনিং সেশন, এই ট্রেনিং সেশনে হচ্ছে আমরা বেসিক্যালি প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, এই দুইটা বিষয় নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব, এবং অবশ্যই স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা এই পার্ট নিয়ে মূলত হচ্ছে আমরা শুধুমাত্র যে দুইটা সফটওয়্যারের উপরে আপনাদের সাথে কথা বলবো, সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করা হয় শুধু এটাই শিখবো এটাই না। এছাড়াও আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের যে 10টা নলেজ এরিয়া আছে, এই 10টা নলেজ এরিয়ার ভিতরে আমরা এই নলেজ এরিয়া নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব থ্রু আউট দ্য সেশন। এবং আমাদের কোর্স কমপ্লিট করার পরে আই হোপ ইট উইল বি সাফিসিয়েন্ট ফর আন্ডারটেকিং এনি কাইন্ড অফ এক্সাম রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্পেশালি এই চ্যাপ্টারের জন্য: প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট এন্ড কস্ট ম্যানেজমেন্ট। কস্ট ম্যানেজমেন্টের হয়তো বা আমরা কিছু পার্ট অ্যাডভান্স লেভেল হয়তো বা কভার করতে পারবো না হয়তো বা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আমরা করতে চাই, তাহলে এই প্রজেক্ট ম্যানেজমেন্টের আমাদের বেশ কিছু ফেজ আছে, বেশ কিছু স্টেজ আছে, যে স্টেজ গুলো হচ্ছে আমাদেরকে অতিক্রম করতে হয়। এবং এই প্ল্যানিংটা যখন আমরা করি, এই প্ল্যানিংটার জন্য একটা সাফিসিয়েন্ট একটা স্টেজে আসার পরে আমরা প্ল্যানিং স্টার্ট করে থাকি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা হচ্ছে ডিসিপ্লিন, যেখানে হচ্ছে আমার টোটাল 5টা ফেজ থাকে: দ্যাট ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউটিং, কন্ট্রোলিং এন্ড ক্লোজিং দ্য ওয়ার্ক। সো ইনিশিয়েশন বলতে হচ্ছে আমরা বুঝে থাকি যে প্রজেক্টের একেবারে ইনিশিয়াল একটা কন্ডিশন, যে প্রজেক্টটা আন্ডারটেক করা যাবে কিনা, প্রজেক্টটা করলে আমাদের হচ্ছে কোনো ফিনান্সিয়াল বেনিফিট আছে কিনা, এই ধরনের যে অ্যানালাইসিস যেগুলো করা হয়,
এবং তারই পরিপ্রেক্ষিতে অর্গানাইজেশনাল ভ্যালুর ওপর যদি ম্যাচ করে তাহলে আমরা প্রজেক্টটাকে আন্ডারটেক করে থাকি। সো এই যে প্রাইমারি যে ডিসকাশন বা সিদ্ধান্ত নেওয়া হয় এটা হচ্ছে ইনিশিয়েশন, স্টার্টিং, এন্ড দেন দ্য প্ল্যানিং। তো তারপর হচ্ছে আমরা কাজটা কিভাবে কাজ করব সেটা হচ্ছে আমরা প্ল্যান করে থাকি। এবং আমাদের এই সেশনে আমরা শুরুই করব এই প্ল্যানিং অপশন থেকে, দেন এক্সিকিউটিং এন্ড কন্ট্রোলিং। যখন প্ল্যানিং শেষ হয়ে যাবে তখন কি করব আমরা আমাদের কাজকে এক্সিকিউট করা শুরু করব। আর যখন আমাদের কাজকে এক্সিকিউট করা শুরু করব তখন আমাদের কাজ কন্ট্রোল করার প্রয়োজন হয়ে থাকবে। এবং এই কন্ট্রোলিং এর জন্যই আমাদের মাইক্রোসফট প্রজেক্ট বা প্রাইমোরা P6 প্রয়োজন। এবং দেন ফাইনালি দ্য ক্লোজিং দ্য ওয়ার্ক of a team to achieve a specific goals and meet the specific success criteria. সো তারপরে যখন আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে তখন কি হবে, আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের মূলত 5টা ফেজ বা গেট প্রজেক্ট ম্যানেজমেন্টের, এবং যার ভিতরে হচ্ছে আমাদের এই ট্রেনিং সেশনে আমরা প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং এই 2টা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, থিওরিটিক্যাল প্লাস হচ্ছে বাই এক্সাম্পল, এন্ড উই উইল গো থ্রু উইথ এ সফটওয়্যার। প্ল্যানিং এর হচ্ছে কয়েকটা স্টেজ থাকে, একটা হচ্ছে প্রি কন্টাক্ট স্টেজ এন্ড দ্য পোস্ট কন্টাক্ট স্টেজ। আমরা যারা কন্টাক্ট বেস কাজ করে থাকি আমরা জানি যে একটা কাজ করতে গেলে একটা কন্টাক্ট আন্ডারটেক করা হয়, এবং এই কন্টাক্টের জন্য প্রি প্ল্যানিং বা প্রি কন্টাক্ট এবং পোস্ট কন্টাক্টে কিছু কাজ থাকে। প্রি স্টেজে হচ্ছে আমাদের কি কাজ থাকে, আমাদের হচ্ছে স্কোপটা আমাদের জানার দরকার হয়, আমাদের ওই প্রজেক্টের কস্ট কি এটা সম্পর্কে হচ্ছে আমরা জানার চেষ্টা করি, ফান্ডিং কি করবে সেটা আমরা জানতে চাই, এবং এই গভর্নমেন্টস এর রিকোয়ারমেন্ট কি সেটা জানার দরকার হয়, ফিজিবিলিটি স্টাডি আমরা করে থাকি। এইগুলো হচ্ছে সবই আমাদের প্রি প্রজেক্ট স্টেজ। এবং তারপর হচ্ছে আমাদের যখন প্রজেক্ট শুরু হয়ে যায় তখন হচ্ছে আমাদের বেশ কিছু কাজ শুরু হয়, এবং এই স্টেজ থেকে হচ্ছে আমাদের প্ল্যানিং এর কাজটা শুরু হয়। সো প্ল্যানিং এর যে প্রাইমারি স্টেজ বা প্রথম যে কাজ সেই কাজটা আমরা কি করি, কমিউনিকেশন। আমরা এখানে একটা চ্যানেল এস্টাবলিশ করে নিই স্টেক হোল্ডারদের ভিতরে, কমিউনিকেশনটা হচ্ছে আমরা ফার্স্ট ইনশিওর করে নিই, এটাও একটা পার্ট অফ প্ল্যানিং ওয়ার্ক। দেন দ্য লজিস্টিক, all supportive works to be pre-planned along with the main work. সো আমাদের হচ্ছে লজিস্টিকটা আমরা হচ্ছে এস্টাবলিশ করে নিই উইদিন দ্য প্ল্যান। দেন প্রকিউরমেন্ট কোয়ালিটি। সো প্রকিউরমেন্ট আমরা যেটা করব সেটার কোয়ালিটি কেমন হবে, টেকনিক্যাল স্পেসিফিকেশন কি কেমন হবে, এটা হাই এন্ড প্রোডাক্ট হবে নাকি মিড রেঞ্জের প্রোডাক্ট হবে, নাকি এটার কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট আমরা ক্রিয়েট করছি। সো এই কোয়ালিটিটা কি হবে, এই প্রকিউর কোয়ালিটিটা আগে হচ্ছে আমরা ডিফাইন করে নেই, দিস ইজ অলসো পার্ট অফ দ্য প্ল্যানিং। দেন রিস্ক অ্যাসেসমেন্ট। সো এই রিস্ক অ্যাসেসমেন্ট এবং কিভাবে এটা হ্যান্ডেল করতে হবে, যদিও এটার হচ্ছে আমাদের সাব ডিভাইড পার্ট আছে আমাদের এই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে, হাউএভার দিস ইজ অলসো পার্ট অফ প্ল্যানিং ওয়ার্ক। And then integration and change control. ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম হ্যাজ টু ইন্টিগ্রেট অল ফর্মস অফ ডাটা ফ্রম অল সোর্স এন্ড ডিফাইন ওয়েদার ইট ইজ ওয়ার্কেবল অর নট। আমাদের হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের কাজ হবে সকল সোর্স থেকে ডাটাগুলো কালেক্ট করা এবং তারপরে এটা জাস্টিফাই করা যে এটা কাজ করা সম্ভব কি সম্ভব না। সো এই কাজগুলো আমরা করে থাকি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ভিতরে, এবং প্রোভাইডিং দ্য সেফটি অফ দ্য ডাটা বাই হেল্পিং ডাটা প্রোভাইডার রেসপন্সিবল। তারপরে যখন কাজ আমরা এক্সিকিউট করা শুরু করে থাকি তখন হচ্ছে আমাদের চেঞ্জ কন্ট্রোল মেথডোলজি এস্টাবলিশ করতে হয়, এন্ড দ্যাট ওয়ান অলসো পার্ট অফ দ্য প্ল্যানিং ওয়ার্ক। দেন প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং নিয়ে যদি আমরা একটু বিস্তারিত বলতে চাই, প্রথমে হচ্ছে আমাদের কি প্রজেক্ট প্ল্যানিং হচ্ছে কয়টা ফেজ, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের একটা প্রজেক্ট যখন আমরা ম্যানেজ করতে চাই সেই ম্যানেজমেন্টের টোটাল 5টা ফেজ হয়ে থাকে। ফার্স্ট ফেজ হচ্ছে ইনিশিয়েশন, সেকেন্ড ফেজ হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং, এন্ড থার্ড ফেজ হচ্ছে এক্সিকিউটিং এন্ড কন্ট্রোলিং, দেন ক্লোজিং। সো আমাদের যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের লাইফ সাইকেলের সেকেন্ড ফেজ, এন্ড ইট ইনভলভস ক্রিয়েটিং এ সেলফ প্ল্যানস টু হেল্প গাইড ইউর টিম
থ্রু দ্য এক্সিকিউশন এন্ড ক্লোজার অফ দ্য প্রজেক্ট। আপনার হচ্ছে এই যে প্ল্যানটা আমরা এস্টাবলিশ করব সেটা আমাদেরকে হেল্প করবে এক্সিকিউশনের জন্য, এবং প্রজেক্ট ফেজ কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের এই প্ল্যানিংটা আমাদেরকে হেল্প করে থাকবে। আচ্ছা, প্ল্যান তাহলে আমরা আরো যদি বিস্তারিত ভাবে বলতে চাই যে প্ল্যানটা হচ্ছে আমাদের কোন কাজে ব্যবহার হয়, অর প্ল্যানিং ফেজটা হচ্ছে আমাদের কি ধরনের বেনিফিট দিয়ে থাকে, সেটা হচ্ছে ম্যানেজিং দ্য টাইম, কস্ট, কোয়ালিটি চেঞ্জ এন্ড রিস্ক এন্ড ইস্যুস। এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করার জন্য প্ল্যানিং আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এখানে বেশ 10টা স্টেপ দেওয়া আছে যে একটা প্রজেক্টের যদি প্ল্যানিং করতে হয় দেন স্ট্র্যাটেজিক্যালি আমাদের কোন কোন স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, দ্বিতীয় স্টেপে আমাদের কি কাজ করা উচিত, তৃতীয়, চতুর্থ, এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের 10টা স্টেপ ফলো করা উচিত একটা প্রজেক্টের প্ল্যানিং করার জন্য, যেটা সাকসেসফুল মোস্ট অফ দ্য কেসেস আমরা যদি এই 10টা স্টেপ ফলো করে থাকি তাহলে আমাদের প্ল্যানটাকে বলতে পারে ইট মাইট বি এ সাকসেস। ফার্স্ট হচ্ছে কি স্টেপ 1, দে এক্সপ্লেন দ্য প্রজেক্ট প্ল্যান টু কি স্টেক হোল্ডার্স এন্ড ডিসকাস ইট কি কম্পোনেন্ট। সো বিস্তারিত আমি হয়তো আমরা পরে আলোচনা করি, জাস্ট আজকে বাই স্লাইড ওয়াইজ আমরা দেখি। ডিফাইন রোলস এন্ড রেসপন্সিবিলিটিস, আমাদের রোলস এবং রেসপন্সিবিলিটি গুলো আমাকে বলে দিতে হবে আমাদের প্রজেক্ট প্ল্যানিং স্টেপ সেকেন্ড স্টেপে। দেন স্টেপ 3, হোল্ড এ কিক অফ মিটিং, আমাদের একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে যেখানে সবাই পার্টিসিপেট করবে এবং এই পার্টিসিপেট থেকে তাদের নিজস্ব মতামত, কারোর এক্সপার্টিস তারা শেয়ার করবে ইচ আদার। দেন ডেভেলপ এ স্কোপ স্টেটমেন্ট, তারপরে হচ্ছে আমরা সবার মতামত নিয়ে একটা স্কোপ স্টেটমেন্ট হচ্ছে আমরা ক্রিয়েট করব। দেন ডেভেলপ স্কোপ বেসলাইন। সো স্কোপ বেসলাইন বলতে হচ্ছে 3টা বিষয়কে বুঝে থাকি আমরা, টাইম, কস্ট এন্ড কোয়ালিটি। দেন হচ্ছে আমাদের কি আছে, ডেভেলপ দ্য শিডিউল এন্ড কস্ট বেসলাইন। এরপরে হচ্ছে আমরা শিডিউল এবং কস্টের বেসলাইন আমরা এস্টাবলিশ করব। আর দেন তারপরে কি করব, ক্রিয়েট বেসলাইন ম্যানেজমেন্ট প্ল্যান, আমরা আমাদের প্রজেক্টটাকে কিভাবে ম্যানেজ করব তার একটা নির্দিষ্ট ফরম্যাট, নির্দিষ্ট ডকুমেন্ট আমরা রেডি করে নিব। দেন ডেভেলপ দ্য স্টাফিং প্ল্যান, আমাদের এই প্রজেক্ট এক্সিকিউশন করতে গেলে আমাদের কোন কোন স্টাফ প্রয়োজন, কোন কোন সেক্টরে বা কোন কোন পজিশনে আমাদের লোক প্রয়োজন, কোন কোয়ালিটির লোক প্রয়োজন, কোন কোয়ালিফিকেশনের লোক প্রয়োজন, আমরা সেই জিনিসগুলো স্টেপ 8 এসে হচ্ছে আমরা ডিফাইন করে নিব। দেন অ্যানালাইজ দ্য প্রজেক্ট কোয়ালিটি এন্ড রিস্ক, আমরা তারপরে প্রজেক্টের রিস্ক সম্পর্কে অ্যানালাইসিস করব। ফাইনালি আমরা এই কয়টা স্টেপে যাওয়ার পরে আমরা আবার কি করব, আমাদের যে স্টেক হোল্ডারদের আছে সেই স্টেক হোল্ডারদের সাথে আবার কমিউনিকেট স্টার্ট করব। আর একটু সবার জ্ঞাতার্থে বলে রাখি, প্ল্যানিং ইজ এ ইটারেটিভ প্রসেস। তো আপনাদের বা আমাদেরকে হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে একটা প্রজেক্ট যখন আমরা স্টার্ট করব এবং প্রজেক্টটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই প্ল্যানিংটা কন্টিনিউয়াসলি ইজ এ ইটারেটিভ প্রসেস। সো প্রজেক্টের শুরুতে আমরা একটা প্ল্যান বানালাম এবং এই প্ল্যানটাই ওই প্রজেক্টের জন্য প্রযোজ্য এবং ওইটাই যে ফলো করতে হবে, শেষ ওইভাবেই শেষ করতে হবে, এটা নট নেসেসারি। আমরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখে থাকি মোস্ট অফ দ্য কেসেস আমরা যে আইডিয়াল সিনারিও আমরা ক্রিয়েট করে থাকি এবং ফাইনালি যখন এক্সিকিউশন স্টার্ট করা শুরু করি এই আইডিয়াল সিনারিওর সাথে আমাদের এই এক্সিকিউশন সিনারির কোনোই মিল থাকে না। ফলশ্রুতিতে আমাদেরকে আবার নতুন করে প্ল্যান ডেভেলপ করতে হয় আমাদের আইডিয়াল সিনারিওতে ফেরত আসার জন্য। নেক্সট হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট আমরা যে ব্যবহার করবো। এত সময় আমরা আলোচনা করছিলাম যে প্রজেক্ট কি এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের কি কম্পোনেন্ট গুলা সম্পর্কে আমাদের জানার চেষ্টা করতেছিলাম। নাও এখন আমরা আলোচনা শুরু করবো যে মাইক্রোসফট প্রজেক্টে আমরা যে ব্যবহার করবো এটাতে আমাদের লাভ কি, হোয়াট ইট উইল গিভ আস বেনিফিট। প্রথম যে বেনিফিটটা হচ্ছে দিবে সেটা হচ্ছে টু হ্যাভ দ্য গোল ক্ল্যারিটি এন্ড মেজারমেন্ট, আমাদের একটা নির্দিষ্ট গোল দিয়ে দিবে যে আমাদের প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করতে হবে এবং প্রজেক্টটা কমপ্লিট করলে আমাদের প্রোগ্রেসটা আমরা কিভাবে মেজারমেন্ট করব। দেন রিসোর্স কোঅর্ডিনেশন, আমাদের যে রিসোর্স গুলো থাকবে সেই রিসোর্স গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। রিসোর্স কোঅর্ডিনেশনটা হচ্ছে তখন হচ্ছে আমরা যখন একটা প্ল্যান এস্টাবলিশ করব মাইক্রোসফট প্রজেক্টে তখন আমরা জানতে পারবো যে আমাদের রিসোর্স গুলা কিভাবে
কোঅর্ডিনেশন করতে হবে। এবং এই রিসোর্সের ভিতরে হচ্ছে আমাদের যেমন ওভার অ্যালোকেশন কোথায় আছে, কোথায় আন্ডার অ্যালোকেশন আছে, কোথায় হচ্ছে আমরা কাজ কম করে ফেলছি, কোথায় আমাদের রিসোর্সটাকে ইনক্রিজ করলে আমাদের প্রজেক্টের ওয়ার্ক আপনার প্রোগ্রেসটা হচ্ছে বৃদ্ধি পেতে পারে। এই বিষয়গুলো জানা সম্ভব রিসোর্স কোঅর্ডিনেশনের মাধ্যমে। দেন রিস্ক উইল বি ম্যানেজ, আইডেন্টিফাইড এন্ড ম্যানেজ। সো রিস্ক আমরা হচ্ছে কি করতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং এটা ম্যানেজ করতে পারবো। দেন ইনক্রিজ দ্য পসিবিলিটি অফ দ্য টাইম সেভিং, আমাদের যে টাইমটা কিভাবে সেভ করা যায় সে বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পাবো যখন হচ্ছে আমরা মাইক্রোসফট প্রজেক্ট বা প্রাইমারি P6 অথবা এক্সট্রা পাওয়ার প্রজেক্ট, এই ধরনের অনেক সফটওয়্যার আছে যেগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। এখন আমরা আরো কয়েকটি বাজারে দেখছি, ডেলটেক, অ্যাকুইপমেন্ট ফার্স্ট, টিলোস। সো এই ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করে আমরা কিভাবে আমাদের টাইম সেভিং পসিবিলিটিটা হচ্ছে আমরা ইনক্রিজ করতে পারি। সো আমরা বাংলাতে একটা কথা অনেক সময় বলে থাকি, টাইম ইজ মানি। সো টাইম যদি আমরা সেভ করতে পারি তাহলে কি আলটিমেটলি কি আমার কস্ট সেভ হবে। দেন দ্যাট মিনস মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে যদি আমরা প্ল্যানিং করে থাকি তাহলে ইট উইল ইনক্রিজ দ্য পসিবিলিটি অফ কস্ট সেভিং, আমাদের কস্ট সেভিং এর হচ্ছে পসিবিলিটিটা হচ্ছে বেড়ে যাবে। দেন ইনক্রিজ দ্য পসিবিলিটি টু ডেলিভার দ্য প্রজেক্ট সাকসেসফুলি। আমরা জানি যে পৃথিবীতে যে মেগা প্রজেক্ট গুলো হয়ে থাকে তার প্রায় 60%ই টাইমলি কমপ্লিশন করা সম্ভব হয় না। ফলশ্রুতিতে কি হয়, অতিরিক্ত টাকা খরচ হয়। ফলশ্রুতিতে কি হয়, আমাদের স্কোপ ডেফিনেশন চেঞ্জ হয়ে যায়। এইটা যে দ্যাট মিনস আমরা যদি টাইমলি আমাদের প্রোডাক্টকে ডেলিভারি না দিতে পারি, দ্যাট উইল বি লুজার এন্ড অলসো এমপ্লয়ার সেক্টর উইল বি লুজার। সো এই ক্ষেত্রে কি হয়, প্রজেক্টের সাকসেসটা কমে যায়। সো প্রজেক্টের সাকসেস বলতে হচ্ছে আমরা কি বুঝি, যে আমাদের যে কোয়ালিটি, টাইম এবং কস্ট যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই তিনটাকেই মেট করে যখন আমরা স্পেসিফিক ডেটে আমাদের প্রজেক্ট কমপ্লিট করতে পারি, দ্যাট মিনস দ্যাট প্রজেক্ট ইজ বিকাম এ সাকসেসফুল প্রজেক্ট। তো এই পসিবিলিটিটা হচ্ছে ইনক্রিজ করে মাইক্রোসফট প্রজেক্ট ব্যবহারের ফলে। দেন ডিসিশন মেকিং রুটস, মাইক্রোসফট প্রজেক্ট বা যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করলে আমাদের এই ডিসিশন মেকিং রুটটা ক্রিয়েট হয়ে যায়। আমরা যখন একটা অ্যাক্টিভিটির প্রোগ্রেস দেখি তখন হচ্ছে আমরা ক্রিটিক্যাল পাথকে আইডেন্টিফাই করতে সক্ষম হই। যখন আমরা ক্রিটিক্যাল পাথ আইডেন্টিফাই করতে সক্ষম হই তখন হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের নির্দিষ্ট কোন কাজের বা নির্দিষ্ট কোন অ্যাক্টিভিটির যদি হচ্ছে আমরা পরিবর্তন করতে সক্ষম হই বা ডিউরেশনকে ম্যানেজ করতে সক্ষম হই তাহলে আমাদের প্রজেক্টটা হচ্ছে টাইমলি কমপ্লিট করা সম্ভব। অথবা এমন কিছু হতে পারে যে আমাদের একটা অ্যাক্টিভিটির জন্য অনেক রিসোর্সের প্রয়োজন এবং সেই রিসোর্স গুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ, কিন্তু আবার দেখা যাচ্ছে যদি আমি অ্যাক্টিভিটিটাকে একদিনের জায়গায় বা 15 দিনের জায়গায় 30 দিন বা 100 দিনে কমপ্লিট করি তাহলে আমার প্রজেক্টের কোনো পরিবর্তন হয় না আমার কমপ্লিশন ডেটের। সেক্ষেত্রে হচ্ছে আমরা রিসোর্সটা অপটিমাইজেশন করে আমাদের ডিউরেশনকে আমরা ইনক্রিজ করতে পারি। এই যে ইনক্রিজ করতে পারবো কি পারবো না সেটার জন্য আমাদের হেল্প করে থাকে মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে, যদি আমাদের প্রজেক্টকে প্ল্যানিং করে থাকে, দ্যাট ইজ ডিসিশন মেকিং রুট। সো এইভাবেই ডিসিশন মেকিং রুটে মাইক্রোসফট প্রজেক্টের রোল, মাইক্রোসফট প্রজেক্ট সফটওয়্যার রোল প্লে করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের প্ল্যানিং কেন প্রয়োজন। সো ওয়াই প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট, প্ল্যানিং হচ্ছে আমাদের কি জন্য করতে হবে বা এটা করলে আমাদের লাভ কি। প্রথম যে বেনিফিট এটা আমাদেরকে দিবে সেটা হচ্ছে এ বেসিক ইউনিট ইউজ টু প্ল্যান, মনিটর এন্ড কন্ট্রোল এ প্রজেক্ট। দেন নেক্সট অপশন হচ্ছে আমাদের কি হবে, এ টাইম টেবিল অফ দ্য অ্যাক্টিভিটিস শোয়িং দ্য ডিউরেশনস এন্ড সিকোয়েন্স। ডিউরেশন এবং সিকোয়েন্স হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হব। যখন হচ্ছে আমরা প্ল্যান এস্টাবলিশ করতে পারবো তখন হচ্ছে আমরা সক্ষম হব যে ডিউরেশন কতদিন হবে এবং কোন কাজের পরে কোন কাজ করব, এই যে কাজের যে সিকোয়েন্স এটা হচ্ছে আমরা এস্টাবলিশ করতে সক্ষম হব। দেন রিসোর্স এন্ড দ্য কস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য শিডিউল। রিসোর্স এবং কস্ট নিয়ে অলরেডি আমরা ডিসকাশন করে ফেলেছি যেটা শিডিউলের সাথে অ্যাসোসিয়েটেড। নেক্সট এখানে হচ্ছে প্ল্যানিং ইম্পর্টেন্ট কেন, আগে বলেছিলাম যে একটা প্রজেক্টের স্টার্ট ডেট
এবং ফিনিশ ডেট ডিফাইন করার জন্য প্ল্যানিং ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম দিনটাকে হচ্ছে আমরা বলতে চাচ্ছি প্রজেক্ট স্টার্ট ডেট, এবং কনসিকুয়েন্টলি আমরা যদি এই প্রজেক্ট গুলো এই অ্যাক্টিভিটি গুলো আমরা পারফর্ম করি এবং এটা যদি লাস্ট অ্যাক্টিভিটি হয়ে থাকে তাহলে দিস পয়েন্ট হচ্ছে আমাদের প্রজেক্ট ডেট। তাছাড়া হচ্ছে আমরা প্রত্যেকটার অ্যাক্টিভিটির হচ্ছে স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট সম্পর্কে হচ্ছে আমরা জানতে পারি। যেমন এটা স্টার্ট ডেট, এটা ফিনিশ ডেট, স্টার্ট ডেট ফিনিশ ডেট, স্টার্ট ডেট ফিনিশ ডেট, স্টার্ট ডেট ফিনিশ ডেট। অ্যাক্টিভিটির ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির হচ্ছে আমরা স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট সম্পর্কে জানতে সক্ষম হই। নেক্সট হচ্ছে যখন আমাদের প্রজেক্ট হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং সেকশনে হচ্ছে এন্টার করবে, তখন হচ্ছে আমরা কি করতে পারবো, তখন হচ্ছে প্রজেক্টের আমরা প্রজেক্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবো এবং প্রজেক্টের কোন পার্টটাকে কন্ট্রোল করতে হবে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রে কালার দিয়ে আমরা বোঝাতে চাইছি অ্যাক্টিভিটি হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যে অ্যাক্টিভিটি আছে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাক্টিভিটি ইয়েট টু বি কমপ্লিটেড, এবং আহ, আমরা এখানে স্ট্রেট লাইন দিয়ে হচ্ছে স্ট্যাটাস ডেটটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। যখন হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে হচ্ছে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সবুজ কালারের একটা কি আছে সেই অ্যাক্টিভিটি, এবং নিচে হচ্ছে আমরা রেড কালার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, এবং এই দুইটি অ্যাক্টিভিটির ভিতরে আমাদের এখানে বেশ কিছুটা ফ্লোট আছে। আমরা ফ্লোট নিয়ে পরবর্তীতে কথা বলবো, আমরা আপাতত বুঝতে থাকি ফ্লোট এখানে মানে আমাদের কাজ করার সুযোগ আছে অতিরিক্ত কিছুদিন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই অ্যাক্টিভিটিকে আমরা এক্সটেন্ড করতে পারি, দ্যাট মিনস আমাদের রিসোর্স ক্যান বি ইউটিলাইজ হিয়ার, এবং এখানে হচ্ছে আমাদের রিসোর্স কমাতে পারি বা আমাদের কস্টটাকে মিনিমাইজ করতে পারি, অথবা এই রিসোর্সটাকে হচ্ছে আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি গুলোতে স্কিপ করার মাধ্যমে পরবর্তী অ্যাক্টিভিটির ডিউরেশনকে ইউজ করতে পারি। এই ধরনের যে ডিসিশন মেকিং ইস্যুগুলো আছে সেগুলো আছে মাইক্রোসফট প্রজেক্টের প্ল্যানিং এর মাধ্যমে আমরা করতে পারি। এটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট। নাও হচ্ছে আমরা আস্তে আস্তে সফটওয়্যার রিলেটেড কিছু টার্মিনোলজিতে হচ্ছে আমরা এন্টার করতে চাচ্ছি। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ড গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্টের ভিতরে হচ্ছে আমাদের কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যেটা আমরা তৈরি করা হয়েছে সফটওয়্যার যেটা প্রেজেন্ট করা হয়, হুইচ ইজ ফার্স্ট প্রেজেন্টেড বাই হেনরি গ্যান্ট, এবং তার নাম অনুযায়ী আজকে আমরা যে মডার্ন শিডিউল করে থাকি এবং শিডিউলের যে বার চার্ট গুলো থাকে সেটাকে আমরা গ্যান্ট চার্ট হিসেবে নামকরণ করে থাকি। এটা হচ্ছে গ্যান্ট চার্ট ইন এমএস প্রজেক্ট। এমএস প্রজেক্টের থেকে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়েছি, যেখানে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু বার চার্ট আছে এবং লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে। সো এবং উপরে দেখতে পাচ্ছি আমাদের টাইম স্কেল শো করা আছে। তো যদি এরকম টাইম স্কেলের রেসপেক্টে আমাদের যদি বার চার্ট থাকে এবং এই বার চার্টের এগেনস্টে যদি আমাদের টেবিল আকারে সিমultaneously কোনো ইনফরমেশন প্রেজেন্ট করা হয়ে থাকে, তাহলে এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটাকে বলা হয় হচ্ছে গ্যান্ট চার্ট। ওকে, আমরা গ্যান্ট চার্ট ক্রিয়েট করলাম, করলে আমাদের শিডিউল তৈরি হয়ে গেল। এখন আগে আমরা জেনেছিলাম যে মাইক্রোসফট প্রজেক্টের যদি ব্যবহার করে থাকি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যদি ব্যবহার করে থাকি তাহলে কি ধরনের বেনিফিট আমরা পেতে পারি। নাও দিস স্লাইড শোজ আস ইউজ দ্য শিডিউল। আমরা যে শিডিউলটা তৈরি করব এবং একটা গ্যান্ট চার্ট তৈরি করব, তাহলে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করে থাকবো। এই শিডিউলটাকে আমরা ব্যবহার করব মেকিং প্রকিউরমেন্ট শিডিউলস, রিসোর্স অপটিমাইজেশন, মেকিং টাইম এন্ড কস্ট ক্লেম, আইডেন্টিফাই ক্রিটিক্যাল এন্ড নিয়ার ক্রিটিক্যাল পাথ, এবং ক্যালকুলেটিং ফ্লোটস ফ্রম দ্য ডিফারেন্ট ডেটস, কন্ট্রাক্ট বিলিং, আইডেন্টিফাইং ইস্যুস এন্ড রিস্ক, এন্ড মেনি আদার্স। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রিসোর্স অপটিমাইজেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা শিডিউলটা যখন ব্যবহার করতে পারবো এবং একটা শিডিউল যখন হচ্ছে আমরা পড়তে পারবো প্রপারলি, ইন দ্যাট কেস আমরা দেখতে পাবো যে শিডিউলটাকে ব্যবহার করে কিভাবে হচ্ছে আমরা রিসোর্স অপটিমাইজেশন করতে পারি, এবং আলটিমেটলি আমরা যখন রিসোর্স অপটিমাইজেশন করতে পারবো, আমরা টাইমকে অপটিমাইজেশন করতে পারবো, আমরা আমাদের কস্টকে অপটিমাইজেশন করতে পারবো। আমাদের দেশের কন্ট্রাক্টে যেটা হয় এখনো পর্যন্ত বলে দেওয়া হয় না যে
শিডিউলের প্রোগ্রেস এবং আইপিসির প্রোগ্রেস শুড বি সেম। এটা বহির্বিশ্বে প্র্যাকটিস, যেটা মিডল ইস্ট বলি বা আমেরিকাতে বলি, সেখানে হচ্ছে প্র্যাকটিস হচ্ছে শিডিউলের যে প্রোগ্রেস পার্সেন্টেজ, আইপিসি প্রোগ্রেস পার্সেন্টেজ শুড বি সেম, আদারওয়াইজ দে উইল স্টপ পেইং। তারা তারা টাকা পে করা বন্ধ করে দিবে। তো কন্ট্রাক্টের যে বিলিং, এই কাজে হচ্ছে আমরা শিডিউলটাকে ব্যবহার করে থাকি। ওকে, এখানে জাস্ট একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট, আপনাদের যাদের ইন্টারেস্ট আছে নিজস্ব উদ্যোগে একটু পড়াশোনা করে নিন যে প্রোগ্রাম ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। তো প্রোগ্রাম ম্যানেজমেন্ট বলতে সহজে একটু বলে, একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলা যখন প্রজেক্ট থাকে, একই জাতীয় কোনো কাজ অথবা একই জাতীয় কাজ থাকে, তখন তাকে প্রোগ্রাম বলে থাকি। তো এখন প্রোগ্রাম যদি আমাদের হয়ে থাকে, বা একটা কোম্পানিতে তো একই ধরনের কাজ হয় না, ভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যেমন কোনো কোম্পানি কনস্ট্রাকশন সেক্টর থাকতে পারে, এবং একই সাথে আপনাদের আইটি সেক্টর আছে, একই সাথে তাদের ইন্ডাস্ট্রি আছে। সো প্রত্যেকটাকে যদি আমরা আলাদাভাবে প্রোগ্রাম বা আলাদা প্রজেক্ট হিসেবে ক্রিয়েট করি, এবং প্রত্যেকটা ভিন্ন ধরনের, যদি এরকম আলাদাভাবে কাজ হয়ে থাকে, তখন সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সো সে টোটাল প্রোগ্রামটাকে বা ম্যানেজমেন্ট, যেটাতে যে অর্গানাইজেশন বা যে প্যাটার্নে করা হয়, সেটাকে হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট হিসেবে আমরা বলে থাকি। এখানে হচ্ছে একটা হিয়ারার্কিক্যাল পজিশন আমাদের দেখানো আছে, যে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট যদি আমরা বলে থাকি, তাহলে একটা পোর্টফোলিওর ম্যানেজমেন্টের আন্ডারে কি থাকবে? একাধিক প্রজেক্ট থাকবে, একাধিক প্রোগ্রামও থাকতে পারে। একটা প্রোগ্রামের আন্ডারে কি থাকবে? একটা প্রোগ্রামের আন্ডারে একাধিক প্রজেক্ট থাকতে পারে, অথবা সিমিলার বা রিলেটেড অ্যাক্টিভিটিস থাকতে পারে। একটু আগে হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, টপ ডাউন অ্যাপ্রোচ অফ দ্য প্রজেক্ট শিডিউল ইন থিওরি। টপ ডাউন বলতে হচ্ছে আমরা কি বুঝে থাকি, যে একটা প্রজেক্টে যখন হচ্ছে আমরা আন্ডারটেক করি, তখন প্রজেক্টের আলটিমেট গোল থেকে যখন ক্ষুদ্র অতি ক্ষুদ্র অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা ব্রেকডাউন করতে থাকি, তখন সেটাকে বলে বলে হচ্ছে আমরা টপ ডাউন। যদি আমি একটা ব্রিজ প্রজেক্টের এক্সাম্পল নিয়ে থাকি, তাহলে টোটাল ব্রিজ কনস্ট্রাকশনটা হচ্ছে তার প্রজেক্ট। এখন এর আন্ডারে হচ্ছে আমাদের স্ল্যাব থাকতে পারে, ডেক স্ল্যাব থাকতে পারে, তার নিচে পিয়ার থাকতে পারে, তার নিচে ফাউন্ডেশন থাকতে পারে। এই যে নিচে আস্তে আস্তে আসলাম এবং ফাউন্ডেশনে আসলাম, ফাউন্ডেশনে এখন কি থাকতে পারে? ফাউন্ডেশনে পিয়ার ক্যাপ থাকতে পারে, তারপরে পাইল থাকতে, সরি, ফাউন্ডেশন থাকতে পারে। ফাউন্ডেশনের আন্ডারে আমাদের কি থাকতে পারে? পাইল থাকতে পারে। পাইলের ভিতরের কাজগুলোকেও যদি আমরা সেগ্রিগেট করে ফেলি, যে আমাদের কংক্রিটিং একটা অ্যাক্টিভিটি, রিভার বাইন্ডিং আর একটা অ্যাক্টিভিটি, যদি সেটা কাস্ট ইনস্টিটিউট হয়ে থাকে। সো এই ধরনের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে আমরা যাই উপরের বড় একটা অংশ থেকে, তখন এই যে সিস্টেমটা ফলো করা হয়, এই সিস্টেমটাকে আমরা বলে থাকি টপ ডাউন অ্যাপ্রোচ। তো এত সময় আমরা যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো মূলত হচ্ছে খুবই প্রাইমারি বা বেসিক কনসেপ্ট ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট। যদিও এই প্রজেক্ট ম্যানেজমেন্টের আরো ডিটেলস কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা সেশনের শুরুতে, এবং তারপরেই আমরা মূলত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। সো আজকে আমরা যেটা এ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম, সেগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ। সুতরাং এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাইক্রোসফট প্রজেক্টের শিডিউলিং পার্ট। ওকে, এখানে হচ্ছে আমাদের একটা আউটলুক আমরা এখানে নিয়েছি। এখানে হচ্ছে আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে টুলবার যেটা আছে, দিস ইজ কল্ড ভিউ চয়েস। এই বক্স আকারে আমরা শো করেছি। ভিউ চয়েসটা হচ্ছে আপনার নিচেও একটা অপশন আছে, এখানেও আপনারা দেখতে পাবেন। এবং এখানে যে আরেকটা জিনিস বলে রাখি, এই স্লাইডে যে আমাদের প্রেজেন্টেশন আছে, এটার ওভারভিউ হচ্ছে মাইক্রোসফট 2010-এর। যদি আপনারা এর পরের ভার্সন গুলা দেখে থাকেন, তাহলে সেটা এই ধরনের আউটলুক নয়, সেটা ভিন্ন আউটলুক। আচ্ছা, আমরা তারপরে একটু দেখি পরের অংশগুলাকে আমরা কি বলে। আমরা একটু আগে দেখেছি যে যে অংশ হচ্ছে বার চার্ট শো অংশটাকে আমরা বলি গ্যান্ট চার্ট এরিয়া। তো এখানে হচ্ছে আমার যে কার্ভ যদি আপনারা ফলো করেন, দিস পার্ট আমাদের হচ্ছে গ্যান্ট চার্ট এরিয়া।
এবং এখানে যে অ্যাক্টিভিটি যে অংশগুলোতে থাকে দিস ইজ কল্ড টেবিল ফরম্যাট এরিয়া বা টেবিল এরিয়া। এবং এখানে হচ্ছে আমাদের গ্যাংট চার্টের বিভিন্ন ভিউ অপশন আছে, যেমন ট্র্যাকিং অপশন আছে, দেন গ্যাংট চার্ট ভিউ অপশন আছে, নর্মাল অপশন আছে, দেন প্রজেক্টের আর্ন ভ্যালু ভিউ অপশন আছে। সেই অপশন গুলো হচ্ছে আমরা এই গ্যাংট চার্ট ভিউ থেকে অ্যারেঞ্জ করে থাকি। তো সেম জিনিস হচ্ছে আমরা এখানে যদি দেখি পরের স্লাইডে, দ্যাট ইজ মাইক্রোসফট প্রজেক্ট 2013 এন্ড আপার ভার্সন। 2013 এর যে আউটলুক মাইক্রোসফট ক্রিয়েট করেছিল, সেই আউটলুকটা এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে। নেক্সট, সাম টার্মিনোলজি রিলেটেড টু মাইক্রোসফট প্রজেক্ট। মাইক্রোসফট প্রজেক্টের আপনাদের টার্মিনোলজি আমরা কি বুঝি? টাস্ক। সো অ্যান অ্যাক্টিভিটি দ্যাট হ্যাজ এ বিগিনিং এন্ড ডিউরেশন। আমাদের কোনো যদি কাজের যদি স্টার্ট এবং ফিনিশ থাকে এবং তার যদি আমরা ডিউরেশন জানি, এটা আমরা বলে থাকি হচ্ছে টাস্ক। মাইক্রোসফট প্রজেক্টের ভাষাতে টাস্ক হিসেবে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লাইডে দেখানো হচ্ছে টাস্ক, 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 মাইলস্টোন, সামারি টাস্ক। নেক্সট হচ্ছে সামারি টাস্ক। সামারি টাস্ক কি? এ টাস্ক দ্যাট সামারাইজেস দ্য ডিউরেশন, ওয়ার্ক এন্ড কস্ট অফ এ গ্রুপ অফ সাবটাস্ক। যখন হচ্ছে অনেকগুলা কাজ সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়, তখন আমরা তাকে সামারি টাস্ক বলে থাকি। এবং এই সামারি টাস্কের নিচে যে কাজগুলো থাকে সেগুলোকে আমরা সাব টাস্ক বলে থাকি। ফর এক্সাম্পল, যে আমরা যদি একটা ধরেন বিল্ডিং বানাতে চাই, বিল্ডিং এর হচ্ছে আমরা কলাম কলাম হচ্ছে আমরা বানাবো। তো আমরা যদি কলাম কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমাদের সেখানে কি করতে হবে? আমাদের রড আপনার রিভার ফিক্সিং করতে হবে, আমাদের কংক্রিটিং করতে হবে, আমাদের ফর্ম ওয়ার্ক করতে হবে। সো এই যে ফর্ম ওয়ার্ক, তারপরে হচ্ছে আপনার কংক্রিটিং ওয়ার্ক, কিউরিং ওয়ার্ক, তারপরে রিভার ফিক্সিং ওয়ার্ক, এই যে কাজগুলো আছে, এই কাজগুলো কমপ্লিট হলেই কলাম ক্রিয়েট হবে। সো কলাম হচ্ছে আমাদের সামারি টাস্ক, এবং এই যে বাদবাকি যে কাজগুলোর কথা বললাম, সেই কাজগুলো হচ্ছে আমাদের সাব টাস্ক। দেন দ্য মাইলস্টোন। মাইলস্টোন হচ্ছে কি? মাইলস্টোন হচ্ছে একটা প্রজেক্টের সিগনিফিকেন্ট ইভেন্ট ইন দ্য প্রজেক্ট, ইউজুয়ালি কমপ্লিট অফ মেজর ডেলিভারেবলস। আমাদের যদি একটা প্রজেক্টের কোনো সিগনিফিকেন্ট কাজ সম্পূর্ণ হয়ে থাকে, এবং সেই কাজটা করার জন্য, সেই কাজটা সম্পন্ন হলে যদি আমাদের প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ আহ, মা- গুরুত্বপূর্ণ অর্জন হয়ে থাকে, সেই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা মাইলস্টোন বলে থাকি। সো আমরা হচ্ছে নর্মালি বাংলাতেও অনেক মাইলস্টোন বলে থাকি। যেমন যদি বলে থাকি যে 1971 সালের যে আমাদের স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল, সো স্বাধীন বাংলাদেশ যে দিনটা তৈরি হয়েছিল, এটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কি মাইলস্টোন। তো এই যে মাইলস্টোন শব্দটা বলতে গুরুত্বপূর্ণ যে ঘটনা বোঝায়, এবং এই ঘটনাটা একটি মাত্র ঘটনা, এই ঘটনার কোনো ডিউরেশন হয় না। সো মাইলস্টোন তখনই আমরা বলবো একটা অ্যাক্টিভিটিকে, যে অ্যাক্টিভিটির কোনো ডিউরেশন নাই। সো প্রজেক্টের সেন্সে মাইলস্টোনের কখনোই ডিউরেশন থাকে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইলস্টোন মার্ক এজ এ 0 ডেজ। তো এই এটা ছিল মূলত হচ্ছে আমাদের প্রাইমারি ডিসকাশন অন মাইক্রোসফট প্রজেক্ট। আমরা এই মুহূর্তে মাইক্রোসফটের কিছু ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি অলরেডি। আমরা এখন দেখবো হাউ টু কাস্টমাইজ দ্য রিবনস এন্ড দ্য কুইক অ্যাক্সেস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট প্রজেক্ট আমাদের এখানে ওপেন আছে, এবং এত সময় হচ্ছে আমরা ডিসকাশন করেছি যে কোন অংশকে কি বলে। এই অংশটাকে আমরা কি বলেছিলাম? ভিউ টুলবার। এন্ড এই ভিউ টুলবার আমাদের নিচেও একটা অংশ আছে। এখন এখানে গ্যাং চার্ট যে পোর্শন, এটা 2010 সাল পর্যন্ত এখানে ভিউ দেখছিল।
এই অপশনটাকে ওপরে নিয়ে এসে এখন এখানে নিয়ে আসা হয়েছে 2013 থেকে। এখান থেকে হচ্ছে গ্যাং চার্ট ভিউ অপশন গুলো এখান থেকে আমরা দেখতে পাই। ক্যালেন্ডার, নেটওয়ার্ক, শিডিউল এন্ড দিস পার্ট। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে টেবিল। এবং রাইট সাইডে যে অংশটুকু আছে, উপরে হচ্ছে আমাদের টাইম ডিফাইন করা আছে এবং নিচে ব্ল্যাক অংশ আছে। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা বলেছিলাম গ্যাং চার্ট এরিয়া। ওকে, প্রথমে আসে হচ্ছে আমরা টাস্ক বলে হচ্ছে আমরা দেখেছিলাম। ফার্স্ট ছিল সামারি টাস্ক। ওকে, সামারি টাস্কের নাম হিসেবে আমি বলেছিলাম কলাম কনস্ট্রাকশন, তাই না? আমরা লিখলাম কলাম। এখন এই কলামটা যদি আমাদেরকে ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদের কাজ কি থাকবে? আমাদের কাজ থাকবে হচ্ছে রিভার ফিক্সিং, ফর্মওয়ার্ক, দেন আমাদের কংক্রিট কাস্টিং। কংক্রিট কাস্টিং শেষ হয়ে গেলে আমরা কি করতে পারবো? আমাদের কাজ হবে কিউরিং, দেন ফর্মওয়ার্ক রিমুভার। আমরা একটু উপরে লিখি ফর্মওয়ার্ক রিমুভাল, দেন কিউরিং। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট। এখন প্রত্যেকটা কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে টাস্ক দেখানো হচ্ছে, টাস্ক মডিউল এজ এ ম্যানুয়াল। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে দেখাশোনা আছে অটো শিডিউল এন্ড ম্যানুয়াল শিডিউল। আমরা সবসময় অটো শিডিউলে সিলেক্ট করে নিব। এবং হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিউরেশন গুলা এখানে ফিক্স করতে হবে। আমরা নিলাম হচ্ছে ডিউরেশন রিভার ফিক্সিং এজ এ 5 days। ফর্ম ওয়ার্ক আমরা ধরে নিলাম 2 দিন। কমপ্লিট কাস্টিং অন ডে, ফর্ম ওয়ার্ক রিমুভাল অন ডে, কিউরিং উইল টেক 7 days। এখন এই কাজগুলো যখন আমার সম্পন্ন হয়ে যাবে, তখন হচ্ছে কি আমার কলাম কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে। তো আমরা এটা কি করতে পারি? যেহেতু হচ্ছে আমরা সাব টাস্ক এখানে আমরা দেখতে পাচ্ছি না, আমরা কি করব? এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা ক্লিক করলাম আমারই। আপনার একটু don't worry, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, কারণ আমরা এটা ধারাবাহিকভাবে শিখবো একটা অ্যাক্টিভিটিকে কিভাবে কাজ করতে হয়। আমি শুধুমাত্র কিছু করতে বা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে আলোচনাগুলো আমরা করেছি সেগুলোর সাথে এখানে আমরা কিভাবে মিল পেতে পারি। সুতরাং হচ্ছে আজকে আমার এই পার্ট যদি আপনারা সব পুরোটা নাও বুঝতে পারেন, ডোন্ট ওয়ারি, আমরা এগুলা ডিসকাশন করব ওয়ান বাই ওয়ান। এখান থেকে হচ্ছে আমরা শিডিউল গুলা সিলেক্ট করে নিলাম যে কিভাবে হচ্ছে রিলেশন হবে। আমরা মনে করলাম প্রত্যেকটা কাজ একটা শেষ হয়ে গেলে আর একটা কাজ শুরু হবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখে নিলাম। আর নূর আলম ভাই, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন P6 and the MS প্রজেক্ট? P6 এবং MS প্রজেক্টের ভিতরে হচ্ছে দুইটা সফটওয়্যার, দুইটা কোম্পানির। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। ওকে, মেজর ডিফারেন্স হচ্ছে এটা। P6 হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট ম্যানেজমেন্ট, সরি, MS প্রজেক্ট হচ্ছে মাইক্রোসফট প্রজেক্টের। MS প্রজেক্ট হচ্ছে মাইক্রোসফটের এবং প্রাইমেভেরা P6 হচ্ছে ওরাকলের। এটা হচ্ছে দুইটা সেপারেট অর্গানাইজেশনের। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে প্রাইমেভেরা P6 কাইন্ড অফ টু মাচ ডাইনামিক প্রজেক্টের জন্য, MS প্রজেক্ট রিলেটিভলি লেস ডাইনামিক প্রজেক্টের জন্য। দুইটা প্রজেক্টের, দুইটা সফটওয়্যারেরই কিছু পজিটিভ সাইড, নেগেটিভ সাইড আছে। কিছু কাজ হয়তো MS প্রজেক্টে খুব সহজে করা যায়, কিছু প্রজেক্ট প্রাইমেভেরা P6 এ করা যায়।
কিন্তু বেসিক্যালি এদের ডিফারেন্স যদি আমি বলে থাকি, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, বোথ আর সেম সফটওয়্যার। আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য প্রাইমারা P6 অথবা মাইক্রোসফট প্রজেক্ট, যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। ওকে, লেটস মুভ ব্যাক টু আওয়ার ট্রেনিং সেশন। এখানে হচ্ছে আমরা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের গ্যাং চার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। গ্যাং চার্ট এভাবে ক্রিয়েট হয়ে যায়, এবং তো এই যে আমি কলাম কনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি, এবং কলাম কনস্ট্রাকশনের আন্ডারে এই যে অ্যাক্টিভিটি গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কলাম হচ্ছে আমাদের সামারি, এবং এর নিচে যে অ্যাক্টিভিটি গুলো আছে, দিস অ্যাক্টিভিটিস আর সাব টাস্ক। এখন হচ্ছে তাহলে মাইলস্টোন হবে আমাদের কলাম মানে কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে এইট উইল বি এ মাইলস্টোন ফর দ্য প্রজেক্ট ধরে নিই। তাহলে হচ্ছে কলাম ফিনিশ ডেট, এটা আমরা ট্রিট করবো কিভাবে অ্যাজ এ মাইলস্টোন। তো মাইলস্টোন হচ্ছে আমরা কখন বলবো, যার ডিউরেশন হবে 0 ডেজ। আমরা এখানে দিয়ে দিলাম 0 ডেজ, এবং এই কাজটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের যদি যখন কাজ শেষ হয়ে যাবে সেই ডেটটাকে আমরা বলতে চাচ্ছি মাইলস্টোন। তো এই যে কলাম ফিনিশ ডেট বা ওয়ার্ক কমপ্লিট ডেট, এটা হচ্ছে আমাদের মাইলস্টোন, এবং মাইলস্টোনের ডিউরেশন হচ্ছে 0 ডেজ, এবং এটাকে এরকম স্টার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যদিও আমাদের কয়েকটি অপশন আছে, কালার চেঞ্জ করার অপশন আছে, সেই অপশন গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বা এখানে যে অপশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশন গুলো আপনারা ব্যবহার করতে পারেন টু প্রেজেন্ট এ মাইলস্টোন। আমি এখানে চেঞ্জ করে দিলাম, আমি এইভাবে আমি মাইলস্টোন দেখতে পারি। তো নেক্সট অপশন হচ্ছে আমরা উপরে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, দিস আর দ্য রিবনস, তাই না? তাহলে এই রিবনস গুলো হচ্ছে আমরা যদি চাই আমাদের মতো হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি। হাউ উই ক্যান কাস্টমাইজ দিস রিবন? সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা যেটা করে থাকি, আমরা প্রথমেই মাইক্রোসফট প্রজেক্ট ওপেন করব। মাইক্রোসফট প্রজেক্ট, আচ্ছা আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি, দেখা যাচ্ছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ। আমি মেসেজ পেয়েছে একজনের যে জি জি, দেখতে পাচ্ছি। প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। এখন দেখতে পাচ্ছেন রফিক ভাই? ওকে, আপনারা ম্যাক্সিমামই দেখতে পাচ্ছেন, তাই তো? জি জি। ওকে, আচ্ছা এখন আমাদের অপশনটা যেটা আছে, আহ, রফিক ভাই আপনি তো ট্রাই করেন, আপনার সম্ভবত আপনি নিজে হচ্ছে সফটওয়্যারের কোনো মুডে চলে গিয়েছেন। আপনি কাইন্ডলি আবার যদি রিকানেক্ট করেন, মনে হয় ইট উইল বি সলভ। আচ্ছা আমরা একটু আবার ফেরত আসি আমাদের প্রেজেন্টেশনে। তাহলে হচ্ছে আমরা সফটওয়্যারটা কিভাবে কাস্টমাইজ করতে পারি রিবন গুলো, আমরা সেটা বলতে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট যেটা করব, আমাদের যখন ওপেন করবে একটা প্রোগ্রাম, দেন ইট উইল শো লাইক দিস, কিছুই এমটি থাকবে। ফার্স্ট আমরা ক্লিক করবো হচ্ছে ফাইল, তো ফাইল আমরা ক্লিক করবো হচ্ছে অপশন, অপশন আমরা ক্লিক করবো হচ্ছে কাস্টমাইজ রিবন। এই কাস্টমাইজ রিবনে আসার পরে আমাদের যে রিবনটা প্রয়োজন, সেই রিবন গুলো হচ্ছে আমরা ক্রিয়েট করে নিতে পারি কিভাবে। লেটস সে আমরা হচ্ছে একটা রিবন ক্রিয়েট করব, সেই রিবনটা হচ্ছে আহ, এই অপশনটাতে আসার পরে আমরা এখানে দেখবো রাইট হ্যান্ড সাইডে নিউ ট্যাব, নিউ গ্রুপ, রিনেম, এই অপশন গুলো আছে। তো এখান থেকে আমরা নিউ ট্যাব অপশনটাতে আমরা ক্লিক করব। নিউ ট্যাব অপশনে আমরা যখন ক্লিক করব, তখন আমরা দেখবো উপরে এরকম একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা ইচ্ছা করলে রিনেম করতে পারি। তো আমরা করব রিনেম,
রিনেম আসার পরে এখানে আমরা ক্লিক করবো ক্লাস 1 অথবা এমএস মডিউল 1। যখন আমরা ক্লিক করলাম এখানে একটা নাম চেঞ্জ হয়ে গেল এমএসএম -1। দেন প্লিজ প্রেস ওকে। আমরা যখন ওকে প্রেস করব আমরা এখানে একটু আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কাস্টমাইজ আমাদের যে রিবন গুলো আছে এখানে হচ্ছে -n একটা রিবন জেনারেট হয়ে গিয়েছে এবং তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল রিবন গুলো আছে। তো আমরা হচ্ছে যে এখানে যে আমাদের অ্যাক্টিভিটি যেগুলো আছে এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ফন্ট গুলো চেঞ্জ করতে চাই অথবা ব্যাকগ্রাউন্ড গুলো কালার করতে চাই এবং সেটা দেখা যাচ্ছে যে আমাদের বারবার করতে হবে বিভিন্ন জায়গায়। সেটা না করে আমরা সরাসরি যেন আমাদের যে কমান্ড সবসময় প্রয়োজন সেই কমান্ড গুলো হচ্ছে আমরা আমাদের কাস্টমাইজ রিবন গুলাতে আসবো। সেটা আনার জন্য আমরা কি করতে পারি, প্রথম আমার টার্গেট আমি বললাম কি আমাদের যে অ্যাক্টিভিটিজ এর নেম আছে সেই অ্যাক্টিভিটিজ নেমের ফন্ট গুলো আমি চেঞ্জ করব। তো সেটা কিভাবে করতে পারি, এগেইন আমরা ক্লিক করব ফাইল, দেন আমরা ক্লিক করব অপশন, অপশনের পরে আমরা ক্লিক করব কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবনের পরে হচ্ছে আমরা ক্লিক করব একটু আগে আমরা যেটা ক্রিয়েট করেছি এটা এটা যদি অবশ্যই পজিশন যদি আপনি চেঞ্জ করতে চান, যদি মনে করেন আমরা এই পজিশনটা শেষে রাখবো, আপনি হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রাইট হ্যান্ড সাইডে দেখেন হচ্ছে দুইটা আপ এবং ডাউন মুভের দুইটা অ্যারো আছে। সো এখান থেকে আমরা মুভ ডাউন সিলেক্ট করব। মুভ ডাউন সিলেক্ট করলাম, মুভ ডাউন সিলেক্ট করার পরে এখন এটাকে প্রেস করলাম ওকে। ওকে প্রেস করার পরে আমরা আবার একটু করে নিই সেটা পরিবর্তন হয়েছে কিনা। এখন দেখেন আগে ছিল ফাইলের পরে ছিল, এখন চলে আসছে ক্লাস 1 এর পরে MSM-1। তো এগেইন হচ্ছে আমরা কি করতে চাই, এগেইন হচ্ছে আমরা ক্লিক করলাম ফাইল, দেন আমরা ক্লিক করব অপশন, দেন আমরা ক্লিক করব কাস্টমাইজ রিবন, দেন আমরা সিলেক্ট করব MS-M। এখান থেকে হচ্ছে আমরা এই গ্রুপটার নাম কি দিতে চাই সেই গ্রুপটার নাম আমরা দিতে পারবো। ফার্স্ট আমি গ্রুপের নাম দিয়ে দিতে চাই, এই নামটা দিব হচ্ছে আমরা কুইক অ্যাক্সেস 2.a দিলাম, কুইক অ্যাক্সেস। এখন কি করব, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে। আমি ফার্স্ট সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, দেন এই পাশে আসবো, এসে হচ্ছে কিউ এর কাস্টম এটাতে সিলেক্ট করব, দেন এখানে প্রেস করব অ্যাড। নেক্সট হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের দরকার হচ্ছে ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে ফন্ট সিলেক্ট করে নিব, দেন আমরা প্রেস করব এগেইন অ্যাড, দেন ফন্ট কালার, দেন সিলেক্ট করব এখানে ওকে। এটা অলরেডি আমরা অ্যাড করে ফেলেছি, সরি। ফন্ট সাইজ আমরা এখানে অ্যাড করব, দেন হচ্ছে আমরা চাচ্ছি প্রজেক্টের ইনফরমেশন আমরা অ্যাড করতে চাই, দেন আমরা হচ্ছে প্রজেক্টের লেভেল আমরা অ্যাড করতে চাই, দেন আমরা চাচ্ছি প্রজেক্টটা সেভ অ্যাজ করার সময় হচ্ছে আমরা এটা সেভ অ্যাজ করতে চাই এখান থেকে। দেন কোনো প্রজেক্ট বা কাজকে যদি আমরা ম্যাক্রোতে করতে চাই আমরা ভিউ ম্যাক্রো সিলেক্ট করলাম, দেন প্রেস ওকে। এখন দেখেন এটা আমরা ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কাস্টমাইজ যে রিবনস ছিল সেই রিবন গুলো হচ্ছে আমাদের জেনারেট হয়ে গেছে। এবং এখান থেকে আপনারা যদি চান আপনি ফার্স্ট ধরেন এটা সিলেক্ট করলেন, দেন ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে ফন্ট কালার আমি এটাকে ব্ল্যাক এর জায়গায় রেড করব, জাস্ট সিলেক্ট এন্ড দেন প্রেস ফন্ট কালার। এখান থেকে হচ্ছে আপনারা ইচ্ছা করলে ফন্ট কালার গুলো পরিবর্তন করতে পারেন। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে রিবন গুলো আছে সেই রিবন গুলো আমরা কাস্টমাইজ করতে পারি। এছাড়াও হচ্ছে আমাদের এখানে বেশ কিছু কুইক অ্যাক্সেস আমাদের এখানে দেখানো আছে, এইটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কুইক অ্যাক্সেস অপশন। এখান থেকে হচ্ছে আমরা সেভ এস এবং কোন ফাইল ওপেন এগুলো আমরা এখান থেকে করতে পারি।
এবং এখানে লাস্ট একটা অপশন আছে দ্য মাউস এন্ড টাচ। সো যাদের টাচ স্ক্রিন কাজ করতে আপনারা চান এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন টাচ, তখন হচ্ছে আপনার প্রোগ্রামে আর মাউস কাজ করবে না, শুধুমাত্র আপনি টাচ করতে হবে এবং সেভাবে আপনার কাজ করতে হবে। আর আপনি যদি মাউস অপশনটা ক্লিক করে রাখেন তাহলে আপনি মাউস দিয়ে কাজ করতে পারবেন। These are the option related to quick access এবং হচ্ছে আমরা how we can make the customize our ribbon। তো এই ছিল আজকের আমাদের ট্রেনিং সেশনের প্রথম ধাপ। আজকের ট্রেনিং সেশন আমরা এখানে শেষ করছি এবং আপনাদের যদি এই মুহূর্তে কারো কোনো যদি কোশ্চেন থাকে আজকের ট্রেনিং সেশন রিলেটেড, আমরা সে বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারি। এবং পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং সব থেকে বড় জিনিস, আমাদের সেশন গুলাতে আমরা শুধুমাত্র আপনাদেরকে দুইটা সফটওয়্যার শিখাবো না, যে প্রাইমাভেরা P6 এবং মাইক্রোসফট প্রজেক্ট ক্লিক করলেই কি আউটপুট হবে। আমরা শুধু এটা শিখাবো না, আমরা শিখাবো একটা প্রজেক্টকে কিভাবে চিন্তা করতে হয়, আমরা শিখাবো একটা প্রজেক্টের ইনিশিয়াল প্ল্যানিং কিভাবে হয়, আমরা এটাও শিখাবো যে প্ল্যানিংটার বেসিক কনসেপ্ট কি, আমরা এটাও শিখাবো একটা প্রজেক্ট প্ল্যানিং ইঞ্জিনিয়ার হতে গেলে যে যে থিওরিটিক্যাল নলেজ প্রয়োজন সেই থিওরিটিক্যাল নলেজ গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের ট্রেনিং সেশন গুলোতে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।